হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত আলোচনা করছিলাম ইংরেজির সেকেন্ড পেপারের স্পেশাল ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস নিয়ে। তার এই ধারাবাহিকতায় ইতিপূর্বে আমরা 15টি রুলস নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ 15টি ইম্পর্টেন্স ফ্রেজ নিয়ে আলোচনা করেছি এবং আজ আমরা চতুর্থ লেকচারে পদার্পণ করেছি। ইতিপূর্বে যারা আমাদের বিগত ক্লাসগুলো এখনও করেননি বা দেখেননি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আমাদের আরও 3টি লেকচার ইতিপূর্বে নিয়ে নেওয়া হয়েছে, সেগুলো আমাদের ইউটিউবের প্লেলিস্টে সুন্দরভাবে সাজানো আছে, আপনারা গিয়ে সেটা দেখে আসবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আলোচনা আমরা শুরু করি। আজকে আমরা রুলস নাম্বার 16 অর্থাৎ আমরা আরও একটি ফ্রেজ নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। মূলত প্রথমে 16 নাম্বারে যে ফ্রেজটি নিব এটি আপনারা সকলে এটি সম্পর্কে অবগত, কারণ এটি আমরা ক্লাস 9-10 সকলে এটি করে এসেছেন। আজকে 16-এ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আনলেস নিয়ে আলোচনা করব। তো অনেকে বুঝতে পেরেছেন বা জানেন আনলেস শব্দের অর্থ কি। বলুন তো আনলেস শব্দের অর্থ কি? আনলেস শব্দের অর্থ, এটির বাংলা এরকম অর্থ দিবে, এটির অর্থ হলো যদি না। অর্থটি কীরকম হবে? বাংলার অর্থ হবে যদি না, এমন অর্থে ব্যবহৃত হয়। সাধারণত এটি একটি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের মাঝে পরে বসে একটা কি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। এটি মূলত কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহৃত হয় সবচেয়ে বেশি। তো চলুন আমরা এটির একটু শর্টকাট দেখে নিই। শর্টকাট মেথডটি হলো এরকম, শর্টকাট একটা দেখি। শর্টকাটে আনলেস এরপরে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট হবে। কীরকম হবে? কি টেন্স ব্যবহৃত হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এরপরে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হবে এবং আরও একটি সেন্টেন্স থাকবে, সেটি হবে ফিউচার ইনডিফিনিটে। ও দেখা যাচ্ছে না, একটু নিয়ে আসি। এটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। তাহলে আনলেস এরকম একটি ফ্রেজ বা কনজাংশন যেটি দুটি বাক্যর মধ্যে সম্পর্ক স্থাপন করবে, যার একটি বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে এবং অপর বাক্যটি অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স। এটিকে মূলত আমরা ফার্স্ট কন্ডিশনাল হিসেবেও বলতে পারি। এটাই মূলত ফার্স্ট কন্ডিশনাল এটাকে বলা হয়ে থাকে। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে আসি, তাহলে আমাদের আলোচনা সুবিধা হবে। তাহলে এক্সাম্পল, শুরুতেই যে উদাহরণটি আমরা নিয়েছি একটু দেখার জন্য ক্যামেরাটি ঘুরিয়ে নিচ্ছি। এখানে বলা হয়েছে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। সময় আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো কথা। পরবর্তীতে বলেছে ইউ ক্যান নট প্রসপার ইন ইউর লাইফ। তুমি তোমার জীবনে উন্নতি করতে পারবে না। এখানে একটু ফিল ইন দ্য গ্যাপ। এরপরে বলছি ইউ মেক প্রপার ইউজ অফ টাইম। যদি তুমি কি না করো, সময়ের সঠিক ব্যবহার না করো, তাহলে এখানে অর্থ অনুসারে কোন ফ্রেজটি বসবে আমাদের? আনলেস। আনলেস অর্থ হলো যদি না। তাহলে আনলেস ইউ মেক প্রপার ইউজ অফ টাইম, এটা টাইম হবে একটু দিই। যদি না তুমি সময়ের কি করো, উপযুক্ত ব্যবহার বা সদ্ব্যবহার না করো।
আশা করি সকলে এই বিষয়টি বুঝে গেছি। আনলেস শব্দের অর্থ যদি না, এটি একটি কনজাংশন হিসেবে ব্যবহৃত হলো এবং দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। এর পরবর্তীতে আমরা 2 নম্বর যে এক্সাম্পলটি নিয়েছি, এখানে একটু ফিল ইন দ্য গ্যাপ রয়েছে, ইউ ওয়ার্ক হার্ড। তাহলে এখানে আগে আমরা দিয়ে দিই আনলেস ইউ ওয়ার্ক হার্ড। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল নট মেক আ গুড রেজাল্ট, তাহলে তুমি কি করতে পারবে না, ভালো ফলাফল অর্জন করতে পারবে না বা তৈরি করতে পারবে না। বিষয়টি এরকম যে ইউ উইল নট অ্যাচিভ অর মেক আ গুড রেজাল্ট, তুমি ভালো ফলাফল করতে পারবে না যদি না তুমি কি করো, কঠোর পরিশ্রম করো। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তাহলে এখানে আনলেস অর্থ যদি না। তাহলে আশা করি আনলেসের ব্যবহারটা খুব ইজি, এগুলো আপনারা 9, 10-এ করে এসেছেন, খুবই ইজি বিষয়, এটা নিয়ে আর বিস্তারিত কিছু বলছি না। তো আমরা পরবর্তীতে আরও একটি ফ্রেজে চলে যেতে যাচ্ছি। তো চলুন আমরা পরের ফ্রেজ বা পরের রুলসে চলে যাই। এর পরবর্তীতে 17 নম্বরের যে ফ্রেজটি নিয়ে আলোচনা করব বা ওয়ার্ডটি, সেটি হলো লেস্ট। আচ্ছা, এই লেস্টের অর্থ এরকম হবে, মানে যাতে না, অর্থটি একটু লিখে দিই, যাতে না। পুরোপুরি বাক্যের এক্সাম্পল যখন দেব তখন বুঝতে আর একটু সহজ হবে। তো আমরা আপাতত নেই, এটির অর্থ দিবে হলো যাতে না, এরূপ একটি অর্থ দিবে। এবং এটার শর্টকাটটি সম্পর্কে একটু বলি, না বললেই নয়। এটার শর্টকাটে প্রথমে একটি বাক্য থাকবে, একটু লিখি আর কি। প্রথম একটি সেন্টেন্স বা বাক্য, বাংলায় লিখলাম, প্রথমে একটি বাক্য থাকবে এবং সেই বাক্যের পরে লেস্ট ব্যবহার করা আমরা করব, কিন্তু এই লেস্টের পরে অবশ্যই সাধারণত শুড অথবা মাইটের উল্লেখ থাকবে। কি থাকবে এই লিস্টের পরবর্তীতে? আচ্ছা, পরে একটা সাবজেক্টও হবে অবশ্য, আগে দিই সাবজেক্ট, এবং শেষে এর পরে আর এক কথায় লিস্টের ব্যবহারের পরে শুড অথবা মাইটের উল্লেখ থাকবে। এটা খুব ইম্পর্ট্যান্ট, এই বিষয়টি লক্ষণীয় যে শুড অথবা মাইট, শুড অথবা মাইটের উল্লেখ থাকবে। একটু দেই, মডেল অক্সিলারি ভার্ব শুড, মাইট এগুলোর উল্লেখ থাকবে এবং এর পরবর্তীতে যে ভার্বটি হবে সেটার আবার বেস ফর্ম ব্যবহৃত হবে। তো আশা করি সকলে বিষয়টি অবগত যে কি লেস্ট এরকম একটি ফ্রেজ বা ওয়ার্ড যার অর্থ হবে যাতে না, কিন্তু এটি প্রথম বাক্যের পরে আরেকটি বাক্যের আগে অর্থাৎ দুটি বাক্যের মাঝখানে বসে অর্থাৎ কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে, যার অর্থ যাতে না। কিন্তু এর পরবর্তীতে যে সাবজেক্ট উল্লেখ থাকবে, এর পরবর্তীতে সাবজেক্টের পরে অবশ্যই শুড অথবা মাইট, দুটির মধ্যে যে কোনো একটি মডেল অক্সিলারি ভার্ব আমরা দেখতে পাবো এবং এর পরবর্তীতে সাধারণত ভার্বের অবশ্যই বেস ফর্ম ব্যবহার করব। তো চলুন আমরা একটু এক্সাম্পল দেখি নিই। শর্টকাটটা জানলাম, এখন একটু এক্সাম্পল দেখি আমরা, তাহলে আরও ক্লিয়ার হতে পারবো। যেমন প্রথম যদি এক্সাম্পলটাতেই এরকম, যেটা বিগত কোনো এক পরীক্ষায় এসেছে সেখান থেকে এক্সাম্পলটা নিচ্ছি। রিমি স্টাডি হার্ড। রিমি কি করছে? কঠোরভাবে পড়াশোনা করছে। তারপরে গ্যাপ, জিপিএ 5 দেওয়া হলো। আচ্ছা গুড, এখানে শুডের উল্লেখ থাকলো, শুড বি মিসড। আচ্ছা, বিষয়টা একটু দেখি। রিমি স্টাডি হার্ড, রিমি কঠোরভাবে পড়াশোনা করছে। এখানে আমরা ব্যবহার করলাম লেস্ট, যাতে কি না হয়, যাতে তার জিপিএ 5 মিস না হয়ে যায়। মানে বিষয়টি এরকম, সে খুব কঠোরভাবে পড়াশোনা করছে, কেন করছে? যাতে তার জিপিএ 5 মিস না হয়। মানে যাতে না কথাটা আসতেছে, যদিও একসাথে আসবে না বিষয়টি বাক্যের মধ্যে, যাতে তার জিপিএ 5 মিস না হয়। মানে আমরা একটু বললে এটাকে এভাবে দেওয়া যেতে পারে, যাতে ডট ডট দিয়ে শেষে না, অর্থটি এরকম। ওকে, তাহলে কি ব্যবহার করলাম? যে রিমি স্টাডিড হার্ড, রিমি কঠোরভাবে পড়াশোনা করছে
লেস্ট GPA 5 শুড বি মিস, যাতে GPA 5 মিস না হয়, এই নাটা পরবর্তীতে ভর হচ্ছে। কথা বুঝে গেছে? আরও একটু এক্সাম্পল দেখি, আরও দু একটা এক্সাম্পল দেখি আমরা, তাহলে আরও ক্লিয়ার হব। যেমন সেকেন্ড যে এক্সাম্পলটা আমরা দিয়েছি, ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো, ইউ শুড মিস দ্য বাস। তাড়াতাড়ি হাঁটতে কেন বলা হয়েছে? যাতে সে বাস মিস করে, সেজন্য কি তাড়াতাড়ি হাঁটতে বলা হয়েছে? না, যাতে সে বাস মিস না করে। তাহলে যাতে না অর্থর জন্য এখানে কী হবে? লেস্ট ব্যবহৃত হবে, LEST। যে ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য বাস, যাতে তুমি বাস মিস না করো। তাহলে একটু বিষয়টি দেখি যে লেস্ট এরকম একটি কনজাংশন যেটি যাতে না অর্থ দিচ্ছে, এবং এখানে অবশ্যই কি থাকতেছে দেখেন, সুডের উল্লেখ থাকতেছে, এখানে সুড, অর্থাৎ সুড অথবা মাইটের বিষয়টি উল্লেখ থাকবে। কিন্তু আনলেসের ব্যাপারে যখন আমরা করতেছি তখন কিন্তু সুড, মাইট এগুলোর উল্লেখ নেই, যার অর্থ আবার যদি না, এবং এর পরবর্তীতে সাধারণত ফিউচার অর্থাৎ উইল কথাটি উল্লেখ থাকে, মানে ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট সাধারণত আমরা দেখতে পাবো। আশা করি লেস্ট বিষয়টি সকলে ক্লিয়ার। আরও বেশি এক্সাম্পল দিলাম না, বেশি এক্সাম্পল আপনাদের প্র্যাকটিস করবেন নিজেদের থেকে, দুটি দিলে। এগুলো ছোটো জিনিস তো, এগুলো 9, 10-এই মোটামুটি শেখানো হয়েছে, তবে যেটা নিউ কিছু থাকবে সেটা একটু ডিপলি আলোচনা করবো ইনশাল্লাহ। তো তাহলে আশা করি লেস্টের ব্যবহারও সকলে বুঝে গেছি। আমরা এর পরবর্তীতে আরও একটি ফ্রেজ নিয়ে আলোচনা করি। এর পরবর্তীতে আমরা যে ফ্রেজটি নিয়েছি সেটি হলো ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট। ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট, এটির অর্থ, বাংলা অর্থ হবে যাতে, অর্থাৎ এর আগেরগুলো ছিল নেগেটিভ, এটি হলো পজিটিভ ধারণা দিচ্ছে, যাতে, আগেরগুলো ছিল যাতে না, এটা হলো যাতে, ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট। এখন এটার ক্ষেত্রে যদি আমরা একটু বিষয় বলি, যেমন শর্টকাটটা যদি একটু বলতে চাই, তাহলে আমাদের যে বিষয়টা বলতে হয় শর্টকাটে গিয়ে একটু, ওকে, তাহলে এটির ক্ষেত্রে প্রথম একটি বাক্য থাকবে, ভালো কথা, এবং প্রথম বাক্যের পরবর্তীতে ইন অর্ডার দ্যাট অথবা আমরা সো দ্যাট বলতে পারি, এটি ব্যবহৃত হবে। এবং তার পরবর্তীতে যে একটি সাবজেক্ট থাকবে, এবং সেই সাবজেক্টের পরবর্তীতে আমাদের অবশ্যই মডাল ভার্ব থাকবে। কি থাকবে? একটি মডাল ভার্ব উল্লেখ থাকবে। তবে সাধারণত মডাল ভার্বগুলোর মধ্যে ক্যান অথবা কুড, এই দুটোই বেশি ব্যবহৃত হয়ে থাকে, ক্যান অথবা কুড। আর আমরা জানি মডাল অক্সিলারি ভার্বের পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে। এই হলো ঘটনা। ওকে, আর আরেকটা বিষয় মনে রাখবো যে ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট, এটি সাধারণত বাক্যের মাঝে ব্যবহৃত হবে, কখনো বাক্যের শুরুতে ব্যবহৃত হবে না। এটি এরকম একটি ফ্রেজ যেটি দুটি বাক্যের মাঝে ব্যবহৃত হবে। তো চলুন কিছু এক্সাম্পল আমরা নিই বা এক্সাম্পল থেকে ঘুরে আসি। ওকে, তাহলে আমরা এখানে লক্ষ্য করি প্রথম এক্সাম্পলটি হলো হি টুক আপ পার্ট টাইম জব। সে একটা স্বল্প সময়ের জন্য একটা কাজ নিয়েছে। হি কুড আর্ন সাম মানি, কাজটি নিয়েছে, কেন নিয়েছে? যাতে সে কি করতে পারে। তাহলে এখানে হবে ইন অর্ডার দ্যাট, মানে যাতে সে কি করতে পারে, হি কুড আর্ন সাম মানি, যাতে সে কিছু টাকা উপার্জন করতে পারে, মানে বাড়তি টাকা উপার্জনের জন্য সে একটা পার্ট টাইম জব নিয়েছে। তাহলে ইন অর্ডার দ্যাট মানে যাতে। একই রকমভাবে পরের এক্সাম্পলটা যদি আমরা একটু দেখি, হুমায়ুন ওয়েন্ট টু স্কুল। তাহলে হুমায়ুন স্কুলে গিয়েছিল, খুব ভালো কথা। তাহলে এখানে কি দেব? ইন অর্ডার দ্যাট, অথবা আমরা বলতে পারি সো দ্যাট সে স্কুলে গিয়েছিল, হুমায়ুন স্কুলে গিয়েছিল, সো দ্যাট শি লার্ন সামথিং, যাতে সে কিছু শিখতে পারে। তাহলে এখানে সো দ্যাট
ব্যবহৃত হচ্ছে যাতে অর্থ অনুযায়ী, এবং আরেকটি বিষয় যে সাবজেক্টগুলোর পরবর্তীতে আমরা কি পাচ্ছি, বলুন বলুন, সাবজেক্টের পরবর্তীতে আমরা ক্যান অথবা কুডের ব্যবহার দেখতে পাচ্ছি, অর্থাৎ যে মডেল অক্সিলারি ভার্ব ক্যান কুড ব্যবহৃত হবে। এবং তারপরে আবার ভার্বের কি হবে, বেস ফর্ম, এটাও V1, এটাও আমাদের V1 মানে বেস ফর্মও ব্যবহৃত হয়েছে। আশা করি সো দ্যাট এর বিষয়টিও সকলের অবগত এবং সকলে ক্লিয়ার। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা যথাসাধ্য সেটা তাদের আনসার দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা পরের ফ্রেজটিতে চলে যাই। 19 নম্বরে যে ফ্রেজটি নিয়ে আলোচনা করব সেটি হলো হাউ টু। এর অর্থ এরকম হয়, কোনো কিছু শেখা, বোঝা অথবা করার উপায় নির্দেশ করে। সাধারণত হাউ টুর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। যেরকম একটি এক্সাম্পল নিয়েছি, অ্যাট প্রেজেন্ট, বর্তমানের, দ্য চিলড্রেন ডোন্ট নো হাউ টু সুইম ইন ওয়াটার। তো এখানে দিয়ে দিই হাউ টু সুইম ইন ওয়াটার, অর্থাৎ বর্তমানের বাচ্চারা বা ছেলেমেয়েরা জানে না কিভাবে পানিতে সাঁতার কাটতে হয়, তারা সাঁতার কাটার উপায়টা তারা জানে না, এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে হাউ টু। এবং এরপরে সুইম, এটা হলো ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। আশা করি বিষয়টি ক্লিয়ার, যে কি অ্যাট প্রেজেন্ট দ্য চিলড্রেন ডোন্ট নো হাউ টু সুইম ইন ওয়াটার, বর্তমানে ছেলেমেয়েরা জানে না কিভাবে পানিতে সাঁতার কাটতে হয়। আমরা আরও কিছু এক্সাম্পল দেখি, যেমন কিছু ইন্ট্রোগেটিভ টাইপের কিছু যদি আমরা দেখতে চাই তাহলে বিষয়টি এরকম হয়, যেমন প্রথমে দিয়ে দিই হাউ টু ব্যবহারই করে ফেললাম, সমস্যা নেই। হাউ টু ইমপ্রুভ ইংলিশ স্পিকিং স্কিলস, আজকে আর কি ইংলিশ স্পিকিং স্কিলস। তাহলে বাক্যটিতে কি ব্যবহার করতেছি দেখেন, আমরা এখানে ব্যবহার করলাম হাউ টু ইমপ্রুভ, মানে ইমপ্রুভ করার উপায়টা ইংলিশ। দুঃখিত প্রিয় শিক্ষার্থীরা, মনে হচ্ছে একটু মাইক্রোফোনের অসুবিধা হচ্ছিল, একজন কমেন্ট করে জানিয়েছে। ওকে, এখন ঠিক শোনা যাচ্ছে? একটু জানাবেন। হ্যাঁ শোনা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, একটু যান্ত্রিক ত্রুটি হয়েছে। আচ্ছা আমি আরেকবার বলছি তাহলে বিষয়টি। আমরা 19 নম্বরে যে রুলসটি আলোচনা করছি সেটি হলো হাউ টু। এটি সাধারণত কোনো কিছু শেখা, বোঝা বা করার উপায় নির্দেশ করে, এবং হাউ টুর পরবর্তীতে সাধারণত ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। যেরকম একটি এক্সাম্পল নিয়েছি, অ্যাট প্রেজেন্ট দ্য চিলড্রেন ডোন্ট নো হাউ টু সুইম ইন ওয়াটার, অর্থাৎ বর্তমানের ছেলেমেয়েরা জানে না কিভাবে পানিতে সাঁতার কাটতে হয়। তাহলে সাঁতার কাটার উপায়টা তারা জানে না, এজন্য এখানে ব্যবহৃত হয়েছে হাউ টু। পরবর্তীতে আরেকটি সেন্টেন্স নিয়েছি, হাউ টু ইমপ্রুভ ইংলিশ স্পিকিং স্কিলস, অর্থাৎ কিভাবে ইংরেজি বলার দক্ষতাটা কি করা যায়, উন্নয়ন করা যায় বা উন্নতি করা যায়। তাহলে কীভাবে মানে উপায়ে, মানে কি উপায়ে বা কীভাবে এই ধরনের নির্দেশ করার ক্ষেত্রে হাউ টু বিষয়টি আমরা ব্যবহার করব। যেমন আরও যদি আমরা বলতে চাই, আমরা এটাও বলতে পারি, আরও একটা এক্সাম্পল নিই, যেমন হাউ টু, আন্ডারলাইন করে দিলাম, সলভ দিস প্রবলেম। যে কি হাউ টু সলভ দিস প্রবলেম, অর্থাৎ সমস্যাটি কিভাবে সমাধান করব, কিভাবে, হাউ টু মানে কিভাবে বা কি উপায়ে। আশা করি সকলে বুঝে গেছি। এটা ইন্টারোগেটিভ ভাবও হতে পারে, আবার একদম অ্যাসার্টিভ ভাবও হতে পারে। যেমন আরেকটি উদাহরণ যদি বলি, আই নো, আমি জানি, হাউ টু ইনস্টল অ্যান অ্যাপ অন দ্য স্মার্টফোন, আমি জানি কিভাবে স্মার্টফোনে কি করতে হয়, যে একটা অ্যাপ ইনস্টল করতে হয়, এটা আমরা জানি। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আর ইন্টারোগেটিভ হবে না, সেটা আবার কি হবে, অ্যাসার্টিভে হয়ে যাবে। তো আশা করি হাউ টুর ব্যাপারটা বুঝতে পেরেছি। হাউ টু হলো উপায় নির্দেশক, মানে কিভাবে করব, হাউ টু মানে কিভাবে বা কি উপায়। এবং এরপরে সাধারণত অবশ্যই ভার্বের কী হবে, এটাও বেস ফর্ম, এটাও বেস ফর্ম, এটাও বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হচ্ছে। তো চলুন আমরা
পরের নিয়মে চলে যাই। নাম্বার 20 অর্থাৎ 20 নম্বরে যে ফ্রেজটি বলছি সেটা হলো ইন কেস, যার অর্থ হলো যদি, যার আবেদনিক অর্থ হবে যদি। এবং এর শর্টকাটটা একটু বলি, এর শর্টকাটটা খুবই মজাদার। প্রথম একটি বাক্য থাকবে, প্রথম বাক্য, এবং পরে আরেকটি বাক্য থাকবে, আর মাঝখানে থাকবে কি, মাঝখানে থাকবে ইন কেস, আর পরবর্তীতে আরেকটি বাক্য থাকবে, মানে দ্বিতীয় বাক্য। ওকে, লিখি দ্বিতীয় বাক্য। তবে এক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয়, যে প্রথম বাক্যটি হবে ফল প্রকাশক। কি প্রকাশক? ফল প্রকাশক। আর পরের যে বাক্যটি থাকবে সেটা হলো কারণ প্রকাশক, মানে কারণ নির্দেশক। বিষয়টি একটু বুঝিয়ে বলি, ঠিক আছে? প্রথম বাক্যটি হবে ফল প্রকাশক, আর মাঝখানে ইন কেস, এবং পরের বাক্যটি হবে কারণ নির্দেশক। বিষয়টি একটু এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি। যেমন বিশাল বড় একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল রূপে আমরা নিয়েছি টুমরো আই উইল বি ভেরি বিজি। সো মানে আগামীকাল আমি অনেক ব্যস্ত থাকবো। সো আই উইল সে গুড বাই নাও, তাই আমি এখনই তোমাকে বিদায় বলতে চাই। কারণটা কি? মানে কারণটা এরকম যে ইন কেস, এখানে দিয়ে দিই ইন কেস আই ডোন্ট সি ইউ এগেইন, তোমার সাথে আর দেখা নাও হতে পারে, মানে যদি তোমার সাথে কাল দেখা না হয়, এই জন্য কী হচ্ছে, এখনই গুড বাই বলে নিচ্ছে। অর্থাৎ ইন কেস অর্থটি যদি আরও একটু যদি ভালো করে বলতে চাই, তাহলে একটু ভালো করে লিখি, যদি এমন হয়, এরকম একটি সংশয় বোঝাবে, এমন হয় সম্ভাবনা বোঝাবে আর কি, একটা সম্ভাবনা থাকবে, মানে মানেটা হবে এরকম, যদি এমন হয়, যে যদি এমন হয় তোমার সাথে আমার আর নাও দেখা হতে পারে। বিষয়টি এরকম যে টুমরো আই উইল বি ভেরি বিজি, আগামীকাল আমি অনেক ব্যস্ত থাকবো, ভালো কথা। সো আই উইল সে গুড বাই নাও, তাই আমি এখনই তোমাকে বিদায় বলতেছি। ইন কেস আই ডোন্ট সি ইউ এগেইন, যদি তোমার সাথে আর দেখা না হয়, যদি মানে একটা সংশয় থেকে যায়। কথা ক্লিয়ার? আরও আমরা কিছু এক্সাম্পল নিই, মজার মজার এক্সাম্পলগুলো খুব ভালো। যেমন একজনকে বলতেছি যে কল মি, আমাকে খবর দিবে বা আমাকে জানাবে। ইন কেস, এটা একটু লাল রেড, আচ্ছা এখানে ফাঁকাই রেখে দিই, গ্যাপ রেখে দিই। ইউ আর লেট, মানে যদি তোমার দেরি হয় তাহলে আমাকে জানিও বা আমাকে জানাবে। তাহলে কি হলো? ইন কেস, মানে যদি তোমার দেরি হয় তাহলে আমাকে জানাবে। তাহলে কল মি ইন কেস ইউ আর লেট, যদি তোমার দেরি হয় তাহলে আমাকে জানাবে। কথা ক্লিয়ার? মানে ইন কেস খুব সহজ ব্যাপার, মানে যদি অর্থে ব্যবহৃত হবে বা যদি এমন হয়, এরকম একটি ঘটনার প্রেক্ষিতে। যেমন আরও বলতে পারি টেক অ্যান আমব্রেলা, আজকে আবহাওয়া আজকেও খারাপ, ইদানিং বৃষ্টি প্রচুর হচ্ছে আর কি। টেক অ্যান আমব্রেলা ইন কেস ইটস রেন, যদি বৃষ্টি হয়, আমব্রেলাটা নিয়ে যাও যদি বৃষ্টি হয়। কথা কি ক্লিয়ার? এইরকম বিষয়ে অনেক রকম বাক্য আপনারা গঠন করতে পারবেন। তো আশা করি 20 নম্বর নিয়মটিও সকলের একদমই শেষ। তো আমরা আজকে 4 নম্বর লেকচারে এসেছি। আমরা প্রতিটি লেকচারে মূলত 5টি করে ইম্পর্টেন্ট ফ্রেজ নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আরও 1-2টা একটু বেশি করিনি। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের স্পেশাল ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসের বেসিক বিষয়টি শেষ হয়ে যাবে এইচএসসিদের জন্য। যদিও এটার আরও অনেক ব্যাপকতা রয়েছে, কিন্তু ইন্টারমিডিয়েটের যে স্টুডেন্টরা আপনারা রয়েছেন, আপনাদের জন্য আজকের ক্লাসটি দিয়েই মূলত বেসিক ক্লাস শেষ হয়ে যাবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চটপট আরও একটি ফ্রেজ নিয়ে আলোচনা করে ফেলি। এরপরে 21 নম্বরে যেটি আলোচনা করব, এটিও খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটি ফ্রেজ। এটা হলো ইউজ টু। ইউজড টু। এখন ইউজ টু এরকম একটি ফ্রেজ যেটি মূলত অতীতের কোনো অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। এটি একটি মডাল ভার্ব যা কি অতীতের অভ্যাস বোঝায়। কি বোঝায়? এক কথায় যদি আমরা বলি অতীতের বা পুরনো কোনো অভ্যাসকে বোঝায়, অতীতের কোনো অভ্যাসকে নির্দেশ করে, অভ্যাসকে নির্দেশ করে বা বোঝায়। এটার কোনো শর্টকাট আমি আপাতত বলতেছি না, নির্দেশ করে।
অতীতের কোনো অভ্যাসকে। যদি শর্টকাটে একটু বলতে চাই তাহলে আমরা একটু বলি, সাবজেক্ট তো হবে, তারপরে ইউজ টু, যদি ইউজ টু ব্যবহৃত হয় খুব ভালো কথা, এবং এটা যদি একটি মডেল অক্সিলারি ভার্ব তাহলে পরে কী হবে, ভার্বের বেস ফর্ম হবে। তো আসুন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কিছু এক্সাম্পল দেখলে খুবই মজা। যেমন যেমনটা বলছিলাম, এভরিবডি ডিসলাইক, সকলে অপছন্দ করে, কারে অপছন্দ করে, দিলাম একটা নাম দিলাম, এটা বোর্ডেও আসে একটি প্রশ্ন, রাকিব। এভরিবডি ডিসলাইক রাকিব, প্রত্যেকে রাকিবকে কি করে, অপছন্দ করে। কারণটা একটু আসিয়ে দেখি বিষয়টা কি। হি, গ্যাপ দিলাম, তারপরে দিলাম ডু মেনি, একটু বাক্যটা বানিয়ে নেই, হার্মফুল অ্যাক্টিভিটিস, ক্ষতিকারক কিছু কর্মকাণ্ডের সাথে জড়িত আছে আসি। তাহলে বিষয়টি কি দাঁড়ালো, এক্সাম্পলটি যে এভরিবডি ডিসলাইক রাকিব, প্রত্যেকে রাকিবকে অপছন্দ করে। হি, এরপরে কি দিব, হি ইউজ টু, সে কি অভ্যস্ত, কিসে অভ্যস্ত, ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, সে বিভিন্ন ক্ষতিকারক কর্মকাণ্ডে জড়িত। মনে করেন সে নেশা করে বা মাদক করে বা খারাপ কোনো আচরণ করে, অর্থাৎ তার এ সকলের অভ্যাস রয়েছে, এই জন্য তাকে কেউ পছন্দ করে না। তাহলে কি লিখলাম, হি ইউজ টু ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, কারণ সে অনেক রকম খারাপ কর্মকাণ্ডের সাথে জড়িত, মানে তার অভ্যাস কি, বিভিন্ন খারাপ কাজ করা, চুরি করা বা কারোর সাথে খারাপ ব্যবহার করা, এই ধরনের বিষয়গুলো তার মধ্যে যায়, এই জন্য ইউজ টু ব্যবহার করেছি। আরও একটি এক্সাম্পল দেখি, যেমন ছোটোকালে আমরা বলতেই পারি, এখন তো আমরা বড় হয়ে গেছেন অনেকে, বা গ্রাম অঞ্চলে যখন ছোটো ছিলেন তখন নদীতে খুব সাঁতার কাটতেন এক সময়, তাহলে আমরা বলতে পারি ওই বাক্যটি, উই ইউজ টু, এখানে দিয়ে দিই, আজান দিয়ে দিল, আচ্ছা আগে শেষ করে নিই। উই ইউজ টু, আমরা অভ্যস্ত ছিলাম, সুইম, যেহেতু এটা একটি মডেল অক্সিলারি ভার্ব তাহলে ভার্বের বেস ফর্ম হবে সুইম ইন দ্য রিভার। তাহলে কি বললাম, উই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমরা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম। কখন ছিলাম, ছোটোকালে, অর্থাৎ এই বাক্যটির পূর্বে হয়তো বা কোনো কিছু অতীতের কোনো কিছু বর্ণনা দিয়েছে, আমরা যখন ছোটো ছিলাম আম কুড়াতাম, অমুক করতাম, এই জিনিসগুলো। তাহলে ইউজ টু হলো অতীতের কোনো অভ্যাস, যে উই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমরা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম বা সাঁতার কাটতাম। তো আশা করি ইউজ টুর ব্যবহারটিও ক্লিয়ার, অর্থাৎ পুরনো কোনো অভ্যাস বোঝাতে এই মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করা হবে, যার পরবর্তীতে অবশ্যই ভার্বের বেস ফর্ম আমরা ব্যবহার করব। তো চলুন আমরা পরের ফ্রেজে চলে যাই। তো আজান শেষ হলো, তা আমরা ফিরে আসি। আমরা 22 নম্বর যে ফ্রেজটি নিয়েছি সেটি হলো অ্যাজ লং অ্যাজ, এর অর্থ হলো এরকম, যতক্ষণ বা যতদিন। এটি সাধারণত দুটি বাক্যের মাঝে ব্যবহৃত হয়, ঠিক আছে, মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের মাঝে ব্যবহৃত হয়, খুব ভালো কথা। এর অর্থ যতদিন বা যতক্ষণ, ওকে। আবার মাঝ থেকেও আবার এটি শুরুতেও ব্যবহৃত হতে পারে, যদি আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে যদি আগে দিয়ে দিই তখন এই বিষয়টি ঘটে। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। যেমন এখানে এক্সাম্পলগুলো আমি লিখে নিয়েছি, ইতিমধ্যে আজানের ফাঁকে লিখে নিয়েছি খুব সুন্দর করে, যে ইউ ক্যান স্টে হেয়ার, তুমি এখানে থাকতে পারো বা দাঁড়িয়ে থাকতে পারো, অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট, যতক্ষণ তুমি চাও। ইউ ক্যান স্টে হেয়ার অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট, তুমি এখানে দাঁড়িয়ে থাকতে পারো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ তুমি চাও। ওকে, তাহলে যতক্ষণ অ্যাজ লং অ্যাজ। এরপরে বলেছে অ্যাজ লং অ্যাজ আই লিভ, যতক্ষণ আমি বেঁচে থাকবো, আই উইল রিমেম্বার ইউ, আমি তোমাকে মনে রাখবো। তাহলে যতক্ষণ বা যতদিন আমি বেঁচে থাকবো, এই অর্থে অ্যাজ লং অ্যাজ ব্যবহৃত হলো। এর পরবর্তী দেখি, দ্য পোর উইল কন্টিনিউ টু সাফার, দরিদ্ররা ততদিন কি করবে, ভুগবে বা সাফার করবে, ভুগবে, অ্যাজ লং অ্যাজ দে আর ইলিটারেট, যতদিন তারা অশিক্ষিত থাকবে, অর্থাৎ যতদিন তারা অশিক্ষিত হয়ে থাকবে, অসচেতন হয়ে থাকবে, ততদিন তারা সাফার করবে অর্থাৎ ভুগবে।
অর্থাৎ অ্যাজ লং অ্যাজ এর ব্যবহারটা হলো যতদিন বা যতক্ষণ অর্থে ব্যবহৃত হচ্ছে। তো আশা করি অ্যাজ লং অ্যাজও একেবারে সকলের জন্য ক্লিয়ার। আজকে আমরা যে সকল ফ্রেজগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো মূলত খুব সহজ, যেগুলো রয়ে গেছিলো সেগুলো নিয়েই আলোচনা করলাম। এর বাইরে আশা করি ইন্টারমিডিয়েটে আর লাগে না। টোটাল আমি 22টি ফ্রেজ নিয়ে আলোচনা করেছি। এই 22টি ফ্রেজ যদি ভালোভাবে আয়ত্তে আসে তাহলে মোটামুটি এই 2 নাম্বার যে স্পেশাল ইউজ অফ ফ্রেজ, এই গ্রামাটিক্যাল ফ্যাক্ট বিষয়টি একদমই ক্লিয়ার থাকবে এবং ভালো মার্ক অ্যাচিভ করতে পারবেন। তো যাই হোক, আজকের ক্লাস এখানেই মোটামুটি শেষ। আজকে আলোচনা আর করছি না। তো আমরা কিন্তু মূলত 2 নাম্বার গ্রামারের এই 4টি লেকচারের উপর বেস করে এটি শেষ করে দিয়েছি এবং পরবর্তী ক্লাসে আমাদের কাজ আসবে। আপনারা যারা 4টি লেকচারই আমাদের করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা আমাদের ইউটিউব প্লেলিস্টে গিয়ে 4টি ক্লাস ধারাবাহিকভাবে দেওয়া আছে, আপনারা করবেন। এবং নেক্সট ক্লাসে আমরা এই জিনিসগুলোর এক্সাম্পল, অর্থাৎ আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করব, অর্থাৎ আমরা কিছু কোশ্চেন সলভ করব, দেখব আমরা কতটুকু অ্যাচিভ করতে পেরেছি। তো সেটি লাইভে অবশ্যই নেক্সট ক্লাসটি অবশ্যই হবে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তো যাই হোক, আজ আর কথা বাড়াচ্ছি না। তো ততদিন সকলে ভালো থাকবেন নেক্সট ক্লাস পর্যন্ত। তো ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।